আসসালামু আলাইকুম। চাট ক্যানভাস চ্যানেলে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা স্কয়ার ফার্মা ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। তো এই ভিডিওতে আমরা মূলত 2024-25 অর্থ বছরের অ্যানুয়াল রিপোর্ট অনুসারে এই স্টকটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। তো আমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে একটা পোল ক্রিয়েট করেছিলাম। সেই পোলে আমরা জিজ্ঞেস করেছিলাম যে পরবর্তী ভিডিওতে কোন স্টকের অ্যানালাইসিস দেখতে চান। এখানে সবচেয়ে বেশি মানে 38 টা ভোট এসেছিল স্কয়ার ফার্মার জন্য। এই কারণে আমরা স্কয়ার ফার্মার অ্যানালাইসিস করতেছি এই ভিডিওতে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংক এই ভিডিওর ডেসক্রিপশনে দেয়া থাকবে। লিংক থেকে অবশ্যই চ্যানেলে জয়েন করে আপনি নোটিফিকেশনটা এনেবল করে নিবেন। আপনি যদি চান আপনার স্টকটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস হোক, তাহলে কমেন্টে জানান স্টকটার নাম এবং ডেসক্রিপশনে দেওয়া লিংকে গিয়ে ওই পোলে আপনার স্টকটাকে সিলেক্ট করে দিন। তো ভিডিও শুরু করব। ভিডিও শুরু করার আগে একটা ডিসক্লেমার দিয়ে নিচ্ছি। এই ভিডিওটা এডুকেশনাল পারপাসে তৈরি করা একটা ভিডিও। এই ভিডিওতে কোনো ধরনের কোনো ইনভেস্টমেন্ট অ্যাডভাইস দেয়া হচ্ছে না। এই ভিডিও দেখে কেউ কোনো ধরনের ইনভেস্টমেন্ট ডিসিশন নিবেন না। মনে রাখবেন পুঁজিবাজার ঝুঁকিপূর্ণ। জেনে ও বুঝে বিনিয়োগ করতে হবে আপনাকে। আর ভিডিও শুরু করার আগে বলে নিচ্ছি, দিস ভিডিও ইজ ব্রট টু ইউ বাই চার্ট ক্যানভাস অ্যান্ড ইউট্রেড পাওয়ার্ড বাই ইউনিরয়্যাল সিকিউরিটিজ লিমিটেড। তো আমরা যে স্টকটার অ্যানালাইসিস করব সেটার টিকার স্কয়ার ফার্মা এবং কোম্পানির নেম স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এটি 1958 সালে প্রতিষ্ঠিত একটি কোম্পানি এবং এটি স্টক মার্কেটে ফার্মাসিউটিক্যালস অ্যান্ড কেমিক্যালস সেক্টরের লিস্টেড একটি কোম্পানি। এটি বর্তমানে এ ক্যাটাগরিতে লিস্টেড রয়েছে। আর আমরা যদি এই স্টকটা শেয়ার হোল্ডিংস প্যাটার্ন দেখি তাহলে দেখতে পাচ্ছি যে স্পন্সর বা ডিরেক্টরদের কাছে রয়েছে 43.59%, ইনস্টিটিউট হোল্ডিংস এ রয়েছে 14% এর মতো, ফরেন হোল্ডিংস এ রয়েছে 15% এর মতো, দেন পাবলিক হোল্ডিংস এ রয়েছে 27% এর মতো। অর্থাৎ এর ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে 56% আর এর অথরাইজড ক্যাপ ১,০০০ কোটি টাকা, পেইড আপ ক্যাপ ৮৮৬ কোটি টাকা আর মার্কেট ক্যাপ রয়েছে বর্তমানে ১৭,৮৫৩ কোটি টাকা। আর এই কোম্পানিটার শেয়ার আউটস্ট্যান্ডিং রয়েছে ৮৮ কোটি। আমরা যদি 52X এর প্রাইস রেঞ্জে এই স্টকটার অবস্থান দেখি তাহলে দেখতে পাচ্ছি এই স্টকটা বর্তমানে কিন্তু 52X এর লো এর আশেপাশে রয়েছে, যেইখানে এর 52X এর লো রয়েছে ১৯৮ টাকা ৯০ পয়সা এবং 52X এর হাই প্রাইস রয়েছে ২৩৪ টাকায়। বর্তমান প্রাইস ২০১ টাকা ৪০ পয়সা। তো লাস্ট ইয়ারে কিন্তু আমরা এর ইপিএস পেয়েছিলাম 23 টাকা ৬১ পয়সা। আর এই স্টকটার আনঅডিটেড পি 7.87 এবং অডিটেড পি কিন্তু 9.4। আর এই স্টকটার এনএভি রয়েছে ১৪২ টাকা এবং বর্তমান প্রাইস এর এনএভির 1.4x। সো এই ভিডিওতে আমরা মূলত জুন ২০২৫ এর ডেটা অনুসারে এই স্টকটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করব। তো এই পর্যায়ে আমরা ব্যালেন্স শিটের ডেটাতে চলে আসি। ব্যালেন্স শিটের ডেটাতে আমরা শুরুতেই যদি এর টোটাল অ্যাসেটস এর ট্রেন্ডটা দেখি, তো আমরা দেখতে পাচ্ছি যে এই স্টকটার বা এই কোম্পানিটার টোটাল অ্যাসেটস কিন্তু ক্রমাগতভাবে বাড়তেছে। সো এখানে আমরা একটা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি। আর লায়াবিলিটিস কিন্তু সেই হারে খুব বেশি বাড়তেছে না। কারণ লায়াবিলিটিস আমরা অলমোস্ট একটা জায়গায় দেখতে পাচ্ছি, যেমন জুন ২০১৬ থেকে জুন ২০২১ এ অলমোস্ট সিমিলার ছিল। দেন আসলে জুন ২০২২ থেকে ২৫ পর্যন্ত এখন আবার অলমোস্ট সিমিলার লেভেলে রয়েছে। বাট তার টোটাল ইকুইটিকেও আমরা কিন্তু একটা আপ ট্রেন্ডে দেখতে পাচ্ছি। সো টোটাল ইকুইটি কিন্তু মোটামুটি বেশ ভালো বাড়তেছে। যেখানে কিন্তু ১০ বছর আগে ছিল ৪,০৫৫ কোটি এবং বর্তমানে কিন্তু সেটা ১৩,৯৯৫ কোটি। সো অলমোস্ট 3x অর 3x এর চাইতে বেশি আসলে বেড়েছে এখানে। এই পর্যায়ে আমরা এই স্টকটার আর্নিংস এর ডেটা দেখব। সো আর্নিংস ডেটাতে যাওয়ার আগে আজকের আমাদের স্পন্সরের ব্যাপারে কিছু কথা বলতে চাই। সো আজকের আমাদের স্পন্সর করেছে ইউট্রেড পাওয়ার্ড বাই ইউনিরয়্যাল সিকিউরিটিজ লিমিটেড। সো ইউট্রেড তাদের একটা প্রোডাক্ট যেইটাতে আপনি অনলাইনে ট্রেডিং করতে পারবেন। এবার আসি যে আপনি কেন তাদের সাথে ট্রেড করবেন। সো ইউট্রেড সাধারণত আপনার 0.5% করে ফি নিয়ে থাকে। বাট আপনি যদি ইউট্রেডের সাথে অ্যাকাউন্ট খুলতে চান বা আপনি যদি আমাদের রেফারেন্সে ইউট্রেডে অ্যাকাউন্ট খোলেন, সেই ক্ষেত্রে হয়তো আপনার ফিটা আমরা কমিয়ে দিতে পারবো। ডিপেন্ডস অন ইউর পোর্টফোলিও সাইজ। সো আপনি যদি চান ইউট্রেডের সাথে আপনার সেকেন্ড অ্যাকাউন্টটা খুলতে এবং সেটা যেহেতু ট্রেডিং এর জন্য একটা অ্যাকাউন্ট হবে, আমরা চেষ্টা করব আপনার যেই কমিশন রেটটা সেটা অনেকটুকু বা সর্বোচ্চ যতটুকু সম্ভব সেটা কমিয়ে দিতে। তো আপনি যদি চান ইউট্রেড এর সাথে ট্রেড করতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিংক দেয়া থাকবে। আমাদের ফেসবুক পেজে নক দিয়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সেই ক্ষেত্রে আমরা আপনার কমিশনটা যতটুকু সম্ভব বা সর্বোচ্চ যতটুকু সম্ভব আমরা কমিয়ে দেওয়ার চেষ্টা করব।
তো ব্যাক টু আওয়ার অ্যানালাইসিস আমরা যদি দেখি তার আর্নিংস পার শেয়ার। সো এখানে আর্নিংস পার শেয়ার বা ইপিএস এর ডেটা স্কয়ার ফার্মা যদি দেখি, আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা আপ ট্রেন্ড রয়েছে। এছাড়া আমরা রেভিনিউর ডেটাতেও কিন্তু একটা আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি, যেইখানে গত ৫ বছরের রেভিনিউ সিএজিআর কিন্তু 10.71%। দ্যাট মিনস গত ৫ বছর ইয়ার অন ইয়ার অলমোস্ট 11% করে এই কোম্পানিটার রেভিনিউ বাড়তেছে এবং ১০ বছরের রেভিনিউ সিএজিআর কিন্তু 9.73%। দ্যাট মিনস আগের তুলনায় রিসেন্ট ইয়ার গুলাতে তার বিজনেসের গ্রোথটা আরেকটু ভালো বা আগের চাইতে একটু বেটার। যে কারণে কিন্তু ৫ বছরের রেভিনিউ সিএজিআর 10.71 আর ১০ বছরের রেভিনিউ সিএজিআর 9.73। ৫ বছরের নেট প্রফিট সিএজিআর যদি দেখি, নেট প্রফিট সিএজিআরও কিন্তু দেখতে পাচ্ছি 12.41% এবং ১০ বছরের নেট প্রফিট সিএজিআর 11.23%। দ্যাট মিনস এই লাস্ট 5 ইয়ার্সে তারা কিন্তু নেট প্রফিটও কম্পারেটিভলি আগের ৫ বছরের তুলনায় ভালো করতেছে বা গ্রোথ রেটটা এখানে ইমপ্রুভ হয়েছে, যেই কারণেই লাস্ট 5 ইয়ার্সের নেট প্রফিট সিএজিআরটা বেটার কম্পেয়ার টু 10 ইয়ার্স নেট প্রফিট সিএজিআর। আর আমরা এখানে তাদের অপারেটিং প্রফিট মার্জিন দেখেছি 25%, নেট প্রফিট মার্জিন 31.42%। তো ওভারঅল তার অপারেটিং এন্ড নেট প্রফিট মার্জিন দেখে বোঝা যাচ্ছে যে এই কোম্পানিটার একটা কম্পিটিটিভ মোডস রয়েছে এবং তারা মার্কেটে যেহেতু স্কয়ার ফার্মা ফার্মাসিউটিক্যাল সেক্টরে মার্কেট লিডার হিসেবে রয়েছে, সো এইখানে তারা প্রাইসিং এর ক্ষেত্রেও একটা ভালো অ্যাডভান্টেজ পাচ্ছে, যেটা আমরা তার অপারেটিং এন্ড নেট প্রফিট মার্জিনে দেখতে পাচ্ছি। তো এই কোম্পানিটার নেট প্রফিট মার্জিন লাস্ট 10 ইয়ার্স ধরে কিন্তু অলমোস্ট সিমিলার লেভেলেই উঠানামা করতেছে বা সেম লেভেলেই উঠানামা করতেছে। যেটা আমরা দেখতে পাচ্ছি 27% থেকে শুরু করে 31 or 32% এর আশেপাশে। তো এই রেঞ্জেই কিন্তু উঠানামা করতেছে। খুব বেশি কমেও নাই, বাড়েও নাই। এইটা ওভারঅল ভালো আ মনে হচ্ছে। আর রেভিনিউ তো আমরা একটা ভালো আপ ট্রেন্ড দেখতে পাচ্ছি। এ পর্যায়ে আমরা যদি তার রেশিওস ডেটা গুলা দেখি, রেশিওস ডেটাতে আমরা শুরুতেই ডেট টু ইকুইটি রেশিও যদি দেখি, তো মাঝে অল্প কিছু ডেট তার ছিল। এখন মানে লাস্ট ইয়ারে সেই ডেটটাও সে ফুল বা ফিল আপ করে দিয়েছে। তো এখন তেমন কোনো ডেট নাই। মাঝের ডেটটা হয়তোবা তার কেনিয়া ফ্যাক্টরির জন্য ছোট্ট নেয়া হয়েছিল। এটাও কিন্তু তার কম্পেয়ার টু তার ইকুইটি তেমন না। কারণ জুন ২০২২ এ কিন্তু আমরা দেখলাম মাত্র 0.01% তার ডেট টু ইকুইটি রেশিও ছিল। সেটা খুবই কম। আর আমরা যদি এই কোম্পানিটার অ্যাসেট টার্নওভার রেশিও দেখি, আমরা কিন্তু এই কোম্পানিটার ক্ষেত্রে এই যে টার্নওভার বা রেভিনিউতে কিন্তু আমরা একটা ভালো স্পাইক দেখেছি এবং সেই রেভিনিউর স্পাইকটা কেমন ছিল? 9 or 10% এর আশেপাশে। আর তার অ্যাসেট কিন্তু এর চাইতে অনেক বেশি বাড়তেছে। যেই কারণে আমরা দেখতে পাচ্ছি অ্যাসেট টার্নওভার রেশিও দিন, দিন সেইটা কমে যাচ্ছে। যেইখানে তার অ্যাসেট টার্নওভার রেশিও একসময় আ 75% এর আশেপাশে ছিল। সেটা এখন কমতে, কমতে 51 or 52% এর আশেপাশে চলে এসেছে। সো এখানে আমরা একটা জিনিস একটু বলতে চাই, যে জিনিসটা আমরা আগেও বলেছিলাম যে স্কয়ার ফার্মা যেই পরিমাণ আ ইনকাম বা যেই পরিমাণ প্রফিট জেনারেট করতেছে, এর অর্ধেক বা অর্ধেকেরও কম টাকা সে ডিভিডেন্ড আকারে পে করতেছে। যেটা হয়তো আমরা সামনের স্লাইড গুলাতে দেখতে পাবো। সো এর কম টাকা বা অর্ধেকেরও কম টাকা ডিভিডেন্ড আকারে পে করার ফলে তার রিটেইনড আর্নিংস কিন্তু অনেক জমে যাচ্ছে। আর ওই রিটেইনড আর্নিংস এর কারণে তার অ্যাসেটও বাড়তেছে। তো ওভারঅল ওই অ্যাসেটের অনুসারে বা অ্যাসেটের যেই হারে বাড়তেছে, সেই হারে কিন্তু তার টার্নওভার বাড়তেছে না। দ্যাট মিনস তার যেই রিটেইনড আর্নিংস এটা হয়তোবা আসলে প্রপারলি ইউটিলাইজ হচ্ছে না। তো এইখানে আমরা আগেও বলেছিলাম যে আমরা আশা করব কোম্পানিটা যদি প্রপারলি সে তার ওই অ্যাসেটটা ইউটিলাইজ করতে না পারে, জাস্ট ব্যাংকে এফডি করে রাখার চাইতে ইনভেস্টরদেরকে সেটা ডিভিডেন্ড আকারে পে করে দিলেই মেবি সেটা ভালো। কারণ ব্যাংকে এফডি যদি করতেই হয়, ইনভেস্টর বা আমি নিজেও তো আসলে আ সেই এফডিটা করতে পারি যে চায়। অন্য কেউ হয়তোবা এর চাইতে বেটার কোনো অপশন তার কাছে থাকতে পারে। সো এটা আসলে ইনভেস্টরের টাকা ইনভেস্টরের কাছেই দিয়ে দেওয়া উচিত। তার যদি এফডি করতে হয় যেকোনো ইনভেস্টর সে নিজেরটা নিজে করবে। এইখানে আসলে আমার যে কোম্পানি সে আমার টাকাটা রেখে দিয়ে এফডি করে সেইখান থেকে আমাকে প্রফিট দিবে। এইটা আসলে খুব বেশি ফিজিবল মনে হচ্ছে না। হ্যাঁ, একটা সার্টেন অ্যামাউন্ট টাকা তারা রাখতে পারে যেকোনো বিপদে বা যেকোনো সমস্যার জন্য। বাট এর চাইতে বেশি যাতে সেটা না হয়ে যায় বা অনেক বেশি, বেশি না হয়ে যায়। কারণ আমরা দেখতে পাচ্ছি যে টার্নওভার বাড়ার পরেও 75% থেকে সেটা কমে 50% এর আশেপাশে চলে এসেছে। সো এটা কিন্তু হিউজ একটা ডিক্লাইন। আর ROE তেও কিন্তু সেম কারণেই আমরা ROE তে কমতে দেখতে পাচ্ছি। যেখানে কিন্তু একসময় তার ROE ছিল 22% সেটা এখন কমতে, কমতে 17% এর আশেপাশে চলে এসেছে। আর ওভারঅল রিটার্ন মেট্রিক্স গুলা যদি দেখি, রিটার্ন মেট্রিক্স এও কিন্তু সেম জিনিস যে ROA 16.33%,
ROE বা রিটার্ন অন ইকুইটি দেখতে পাচ্ছি 17%, ROC রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড দেখতে পাচ্ছি আমরা 15%, আর রিটার্ন অন ইনভেস্টেড ক্যাপিটাল পাচ্ছি আমরা 17%। তো এই ক্ষেত্রে কোম্পানিটা যদি তার যে রিটেনড আর্নিংস এটা যদি কমিয়ে ফেললে তার এই যে রিটার্ন ডেটাটা আরেকটু বাড়বে বা এখানেও আরো ইমপ্রুভমেন্ট হবে। তো আমাদের এন্ড থেকে কোম্পানির কাছে এক্সপেকটেশন থাকবে যে সে সামনের দিনগুলাতে এই রিটেনড আর্নিংস এর পরিমাণটা আর না বাড়িয়ে সেটাকে হয়তো পে করে দিবে। যদিও এই বছর অনেকেই হয়তো নিউজে দেখেছেন, যেটা আমরা আমাদের ফেসবুক পেজেও দিয়েছিলাম, যে তারা কিন্তু একটা হিউজ পরিমাণ টাকা ইনভেস্টমেন্টে যাচ্ছে। তারা তাদের যে ক্যাপেক্স এ খরচ করবে এবং অলরেডি এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটা তার ক্যাপেক্স এর মানে নেট প্রফিটের 25% টাকা কিন্তু ক্যাপেক্স এ খরচ করতেছে। তো নেক্সট ইয়ারে হয়তো এই নাম্বারটা আরেকটু বড় দেখবো আমরা। সো এখানে জাস্ট ওই ইনভেস্টমেন্টটা নিয়ে আমি ইনিশিয়ালি একটু ওয়ারিড ছিলাম। দেন কিছুটা রিসার্চ করে মনে হলো যে মেবি তারা যেহেতু এলএসসি গ্র্যাজুয়েশন আছে সামনে, সেটার জন্য প্রিপারেশন হিসেবেই তারা ইনভেস্টমেন্টটা করতেছে। যদিও তারা এটা কোথাও উল্লেখ করে নাই, এটা জাস্ট আমার অ্যাজাম্পশন। যাই হোক, এ পর্যায়ে আমরা যদি ফ্রি ক্যাশ ফ্লো বা ক্যাশ ফ্লো ডেটা এনালাইসিস এ আসি। সো ক্যাশ ফ্লো ডেটা এনালাইসিস এ দেখতে পাচ্ছি যে এই কোম্পানিটার ৫ বছরের ডিভিডেন্ড সিএজিআর 24% এবং ১০ বছরের ডিভিডেন্ড সিএজিআর 22%। সো এইটা খুবই ভালো একটা নাম্বার। তো আগের সময়গুলাতে বা স্পেশালি এই টাইম গুলাতে তারা স্টক ডিভিডেন্ড পে করত। বাট এখন আর স্টক ডিভিডেন্ড পে করে না। পুরাটাই ক্যাশ ডিভিডেন্ড দিয়ে থাকে, যেই কারণে কিন্তু এখানে একটা হিউজ জাম্প হয়েছে। কারণ ডিভিডেন্ড সিএজিআর কিন্তু ক্যাশ ডিভিডেন্ডের উপরেই শুধুমাত্র হিসাব করা হয়। আর ডিভিডেন্ড পেআউট রেশিও দেখতে পাচ্ছি এখানে 40% এর আশেপাশে রয়েছে। যেখানে কিন্তু রিসেন্ট ইয়ার গুলাতে একটু ইমপ্রুভ করতেছে। আগে কিন্তু আমরা দেখেছি যে তারা 20% এর আশেপাশে পে করত। যদিও এখানে আসলে স্টক ডিভিডেন্ডও তারা পে করত। এই কারণে আসলে জাস্ট 20% এর আশেপাশে রয়েছে। বাট স্কয়ার ফার্মার মতো একটা এস্টাবলিশড কোম্পানির কাছ থেকে আমরা 50, 60 অর 70% প্লাস ডিভিডেন্ড পেআউট রেশিও এক্সপেক্ট করতেই পারি। আর আমরা যদি তার ফ্রি ক্যাশ ফ্লো এনালাইসিস দেখি বা ফ্রি ক্যাশ ফ্লো ডেটা দেখি, সো ফ্রি ক্যাশ ফ্লোতেও এই কোম্পানিটা মোটামুটি ভালো করতেছে। মাঝখানে কিছু সময় ধরে সে একটু ডাউনওয়ার্ড ট্রেন্ডে ছিল। বাট লাস্ট 2 ইয়ার্স বেশ ভালো ফ্রি ক্যাশ জেনারেট করতে পারতেছে তারা। আর ওভারঅল এই ১ বছর বাদে মানে জুন ২০২৩ বাদে প্রত্যেক বছরই তার ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট কিন্তু তার ফ্রি ক্যাশ ফ্লোকে কভার করেছে। তো এটা অবশ্যই একটা ভালো ব্যাপার। তো আমরা এই কোম্পানিটা ব্যালেন্স শিটের ডেটা দেখলাম, আর্নিংস ডেটা দেখলাম, রেশিওস অ্যান্ড ক্যাশ ফ্লো ডেটা দেখলাম। এ পর্যায়ে আমরা কয়েকটা ভ্যালুয়েশন মেথডে এই কোম্পানিটা ভ্যালুয়েশন করব। তো এর ধারাবাহিকতায় আমরা শুরুতেই আসবো ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে। ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে ভ্যালুয়েশন করার জন্য আমরা তার ডিভিডেন্ড পেইড অ্যামাউন্ট নিয়েছি। দেন প্রত্যেকটা বছরের এই গ্রোথ রেটটা আগের বছরের সাথে কম্পেয়ার করে বের করেছি। তো আমরা ওভারঅল এটার যদি একটা লিনিয়ার এভারেজ করি, আমরা 23% এর মতো এভারেজ গ্রোথ রেট পেয়েছি। বাট আমরা ডিভিডেন্ড এর গ্রোথ রেট যদি এখানে দেখি, এইখানেও কিন্তু আমরা আসলে 21 or 23% এর মতো একটা গ্রোথ রেট আমরা দেখেছিলাম। সো এইখান থেকে এই কোম্পানিটা চাইলে অনেক বাড়াতে পারে। বাট আমরা যদি ধরি মাঝখানের এই সময়টাতে স্পেশালি আমরা যেটা বললাম যে তারা তখন স্টক ডিভিডেন্ড দিত। সো এখন যেহেতু ক্যাশ ডিভিডেন্ড দিচ্ছে, এখন হয়তো গ্রোথ রেটটা আগের মতো থাকবে না। তো এজন্য আমরা এখানে ধরতে চাচ্ছি যে 7% এর মতো করে ইয়ার অন ইয়ার গ্রোথ তারা নেক্সট 10 ইয়ার্স এ দেখাবে ডিভিডেন্ড অ্যামাউন্টে। যদি 7% করে গ্রো করে তাহলে তার ইন্ট্রিনসিক ভ্যালু আসতেছে ৳৩০৬, যেইটা তার বর্তমান প্রাইসের এগেইনস্টে 52% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো এই পর্যায়ে আমরা যদি ডিসিএফ বা ডিসকাউন্টেড ক্যাশ ফ্লো অ্যানালাইসিস মডেলে তার ভ্যালুয়েশন করি, সেটার জন্য আমরা ফ্রি ক্যাশ ফ্লো ডেটা নিয়েছিলাম। আর ফ্রি ক্যাশ ফ্লো ডেটাতে আমরা একটা লিনিয়ার এভারেজ করেছি। লিনিয়ার এভারেজ করে আমরা 13% এর মতো পেয়েছিলাম। আর এখানে আমরা ফ্রি ক্যাশ ফ্লো সিএজিআর এ কিন্তু 5% এর মতো পেয়েছি লং টার্মে ৫ বছর এবং ১০ বছরের ডেটায়। তো সেজন্য আমরা এইখানেও 5% এর মতোই ধরতে চাচ্ছি। আমরা চাচ্ছি যে নেক্সট 10 ইয়ার্স তারা 5% করে গ্রো করবে। আর এখানে বলে রাখা ভালো, আমরা কিন্তু পারপেচুয়াল গ্রোথ রেট 3% নিচ্ছি এবং ডিসকাউন্ট রেট 10.82% নিচ্ছি, যেটা বর্তমানে 20 ইয়ার্স ট্রেজারি বন্ডের ইল্ড। আমরা গ্রোথ রেট 5% ধরলে তার ইন্ট্রিনসিক ভ্যালু আসে ৳২৪১, যেটা তার বর্তমান প্রাইসের এগেইনস্টে আ 20% এর মতো আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। এ পর্যায়ে আমরা যদি রেসিডুয়াল ইনকাম মডেলে তার ভ্যালুয়েশন করি, রেসিডুয়াল ইনকাম মডেলে ভ্যালুয়েশন করার জন্য আমরা নেট প্রফিট আর টোটাল ইকুইটির ডেটা নিয়েছি। দেন আমরা একটা লিনিয়ার এভারেজ করে নেট প্রফিটের গ্রোথ রেট পেয়েছি 11% আর ইকুইটির গ্রোথ রেট পেয়েছি 14%। এইখানেও পারপেচুয়াল গ্রোথ রেট আর ডিসকাউন্ট রেট আগের মতোই রয়েছে।
সো আমরা নেট প্রফিটের ডেটায় যদি আসি, নেট প্রফিটে আমরা কিন্তু এইখানে 10 টু 12% এর মতো একটা গ্রোথ রেট পেয়েছিলাম। বাট এই কোম্পানিটার ক্ষেত্রে বলা বাহুল্য যে সামনে যেহেতু বাংলাদেশ মানে ২০২৬ সালে যেহেতু এলডিসি গ্র্যাজুয়েট হবে, সো সেক্ষেত্রে তার নেট প্রফিট বা প্রফিট মার্জিন কমে যাবে। কারণ তাকে তখন কপিরাইট সহ আরো অনেক কিছুর জন্য পে করতে হবে। সো সেই ক্ষেত্রে নেট প্রফিট বা প্রফিট মার্জিন কমে যাবে এবং রেভিনিউ কিছুটা কমতে পারে। বাট ওষুধের ক্ষেত্রে রেভিনিউ হয়তো খুব বেশি এফেক্টেড হবে না। বাট ওভারঅল যেহেতু নেট প্রফিট বা প্রফিট মার্জিন কমবে, সেই হিসাবে আমরা গ্রোথ রেটটা আগের মতো ধরতেছি না। আমরা ধরে নিচ্ছি যে বর্তমান সময়ের থেকে সামনের দিনগুলাতে 5% করে সে তার নেট প্রফিট গ্রো করবে। আর ইকুইটি গ্রোথ রেটটা আমরা 10% অর 5% ও ধরতে পারি আমরা। এটা অলমোস্ট সেম জিনিসই আসলে। তো আমরা যদি 5% ও ধরি বা 10% ধরি, ইকুইটি গ্রোথ রেট আসলে খুব বেশি চেঞ্জ করবে না। যাই হোক, সো আমরা 5% ধরলেও ইন্ট্রিনসিক ভ্যালু পাচ্ছি ৳৪৩১, যেইটা তার বর্তমান প্রাইসের এগেইনস্টে ১১৪% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। তো এইবার আমরা যেই ৩ টা ভ্যালুয়েশন মডেলে তার ভ্যালুয়েশন করেছিলাম সেটার একটা সামারি যদি দেখি, সামারি দেখলে আমরা দেখতে পাচ্ছি যে আ ডিসিএফ মডেলে পেয়েছিলাম ৳২৪১, ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলে পেয়েছিলাম ৳৩০৬ এবং রেসিডুয়াল ইনকাম মডেলে পেয়েছি ৳৪৩১। এই ৩ টার এভারেজ করলে মানে লিনিয়ার এভারেজ করলে আমরা পাচ্ছি ৳৩২৬, যেটা তার বর্তমান প্রাইসের এগেইনস্টে 62% আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে। তার মানে আমরা আসলে এই স্টকটাকে হিউজ পরিমাণ আন্ডার ভ্যালুড অবস্থায় পাচ্ছি। তো এইবার আমরা মিউচুয়াল ফান্ড গুলার পোর্টফোলিওতে এই স্টকটা কেমন অবস্থায় রয়েছে সেটা একটু দেখব। সো আমরা শুরুতেই যদি CWT কমিউনিটি শরিয়া ফান্ডে দেখি, সেইখানে তার যেই কমিউনিটি শরিয়া ফান্ডের টোটাল এনএভির 12 অর 13% এর মতো স্কয়ার ফার্মা রয়েছে। যেখানে তারা এভারেজ ৳২১২.৯০ বা ৳২১৩ করে স্কয়ার ফার্মা নিয়েছে। দেন এজ অ্যাসেট ম্যানেজমেন্টের গ্রোথ ফান্ডে আমরা তার পোর্টফোলিওর 11% এর মতো পাচ্ছি এবং এরাও ৳২১৪ করে নিয়েছে। ২১ গ্রোথ ফান্ড তারা 8.75% নিয়েছে। এরা ৳২১৫ র আশেপাশে। আইডিএলসির পোর্টফোলিওতে আমরা স্কয়ার ফার্মা পাই নাই যখন আমরা দেখেছিলাম গ্রোথ ফান্ডে। শান্তার ফার্স্ট ইনকাম ইউনিট ফান্ডে আমরা 7.23% পেয়েছি এবং এইখানে তার এভারেজ কস্ট ৳২২৭। ইউসিবি ফার্স্ট মিউচুয়াল ফান্ডে আমরা 8.48% পেয়েছি। এইখানে এভারেজ কস্ট ৳২১৩। ভিআইপিবির এসিবিএল ফার্স্ট ইউনিট ফান্ড যেটা, এটাতে আমরা 10% এর মতো পেয়েছি স্কয়ার ফার্মা। এইখানে এভারেজ কস্ট পেয়েছি আমরা ৳২১৪। সো এই সবগুলার যদি জাস্ট আমরা একটা লিনিয়ার এভারেজ করি, লিনিয়ার এভারেজ করলে আমরা পাচ্ছি ৳২১৬.৪০ এভারেজ কস্টিং। আর এই ৳২১৬ কে জাস্ট আমরা যদি দেখি যে মিউচুয়াল ফান্ড গুলা এভারেজ কত টাকা করে কিনেছে এবং বর্তমানে আমরা কিনলে সেটা কতটুকু মার্জিন অফ সেফটি তে থাকবে। তাহলে আমরা আমরা দেখতে পাচ্ছি যে বর্তমান প্রাইসের এগেইনস্ট এ সেটা 7.45% মার্জিন অফ সেফটি তে থাকতেছে। আমরা কিন্তু এই স্টকটার অনেকগুলা ডেটা দেখলাম এবং অনেকগুলা কথা বললাম। সো এবার আমরা জাস্ট একটু সামারাইজ করব। সো আমরা জাস্ট বুলিশ এন্ড বিয়ারিশ টেকওয়েজ আকারে এটাকে সামারাইজ করব। আমরা শুরুতেই দেখতে যাচ্ছি বুলিশ টেকওয়েজ। তো আমরা এখানে কিন্তু এই কোম্পানিটার স্ট্রং একটা কনসলিডেটেড পারফরম্যান্স দেখেছি, যেটা ছিল তার নেট প্রফিট কিন্তু 14.54% বেড়েছে লাস্ট ইয়ারে। সো ইভেন আমরা এই যে লাস্ট ইয়ারের কিন্তু নেট প্রফিটে 14.54% গ্রোথ দেখেছি। আর ৫ বছরে সেটা কিন্তু আ 12.41% ছিল। দেন আমরা দেখেছি যে এদের কিন্তু একদম অলমোস্ট জিরো ডেট একটা কোম্পানি। সো এরা এদের যেই অ্যানুয়াল রিপোর্ট সেটাতে তারা ক্লেইম করেছে ২০১৮-১৯ সাল থেকে তারা একদম জিরো ব্যাংক লোন মেইনটেইন করতেছে। আর দেন আরেকটা যেটা ইন্টারেস্টিং ব্যাপার যে তারা তাদের অ্যানুয়াল রিপোর্টে মেনশন করেছে যে ১৯৮৫ সাল থেকে এই কোম্পানিটা মানে স্কয়ার ফার্মা মার্কেটে ১ নাম্বার মার্কেট লিডার হিসেবে রয়েছে। সো ১৯৮৫ সাল থেকে তাকে কেউ আসলে এখন পর্যন্ত বিট করতে পারে নাই। আর দেন আমরা দেখেছি যে শেয়ার হোল্ডারদের রিটার্ন বেড়েছে। মানে এই যে ক্যাশ ডিভিডেন্ড এর অ্যামাউন্টটা তারা একটু বাড়িয়েছে। যেটা কিন্তু গত বছরের চাইতে 9% ইনক্রিজ হয়েছে। আর ওভারঅল আমরা স্টকটাকে 61% আন্ডার ভ্যালুড অবস্থায় পেয়েছিলাম। এবার আমরা যদি একটু বিয়ারিশ টেকওয়েজ দেখি, বিয়ারিশ টেকওয়েজ এর মধ্যে রয়েছে যে মার্জিন, এখানে আমরা তার যেই আ এক্সপেন্স এটা কমতে দেখেছি এবং গ্রস প্রফিট মার্জিন কিন্তু 5.48% কমেছে আগের বছরের তুলনায়। যেইখানে কিন্তু আ এবছর ছিল 43.1% আর লাস্ট ইয়ারে ছিল সেটা 45.60%।
আর অপারেটিং এক্সপেন্সও কিন্তু 15% এর মতো বেড়েছে। তো ওভারঅল তারা এটার জন্য বলেছে যে ওষুধ ইন্ডাস্ট্রি 90% এর মতো ইম্পোর্টের উপর রিলাই করে। তো ডলারের রেট বেড়ে যাওয়ার কারণে এবং আ ইন্টারন্যাশনাল মার্কেটে একটু অস্থিরতা থাকার কারণে তাদের যেই অপারেটিং এক্সপেন্স সেটা বেড়ে গিয়েছে। আর এই যে সেকেন্ড পয়েন্টও এই জিনিসটাই বলা আছে যে ওষুধ ইন্ডাস্ট্রি কিন্তু 90% ইম্পোর্টের উপরে ডিপেন্ড করে। সো এটা যেহেতু আসলে হাইলি ইম্পোর্টের উপর ডিপেন্ড করে, সো যেকোনো গ্লোবাল পরিস্থিতিতে এই কোম্পানিটার জন্য সেটা স্পেশালি ডলার প্রাইস বেড়ে গেলে বা এরকম ইস্যুগুলাতে এই কোম্পানিটাকে কিছুটা সাফার করতে হয়। আর ফাইনালি যেটা আসলে সবচেয়ে বড় বিয়ারিশ টেকওয়ে সেটা হলো যে এলডিসি গ্র্যাজুয়েশন। সো ২০২৬ সালে যেহেতু বাংলাদেশ আস্তে, আস্তে এলডিসি গ্র্যাজুয়েশনের দিকে আগাবে। তো তাদের কিন্তু ওভারঅল ইনভেস্টমেন্ট বাড়াতে হবে। স্পেশালি এই যে কস্টলি ইনোভেশন আর প্যাটেন্ট এখন তো আসলে কোনো রয়্যালটি ফি দিতে হয় না ওষুধ তৈরির জন্য। বাট এলডিসি গ্র্যাজুয়েট হলে তখন কিন্তু রয়্যালটি ফি দিতে হবে। আর লাইসেন্সিং স্ট্র্যাটেজির জন্য তার খরচ করতে হবে এবং এটার পরিকল্পনা হিসাবেই মেবি আবারও বলতেছি এটা কিন্তু জাস্ট আমার একটা অ্যাজাম্পশন। কারণ আমরা দেখেছি যে তারা এবছর হিউজ একটা টাকা খরচ করতেছে তাদের যেই এক্সপানশন এ। এটা হয়তোবা তারা এপিআই উৎপাদন এবং রিসার্চ এর কাজে ব্যবহার করবে। তো সেটা যদি হয়ে থাকে তাহলে হয়তোবা এলডিসি গ্র্যাজুয়েশন এর প্রবলেমটাও তারা একদম পুরোপুরি মিটিগেট করা না গেলেও আ সর্বোচ্চ বা যতটুকু সম্ভব মিটিগেট করতে পারবে। বাট স্টিল এলডিসি গ্র্যাজুয়েশনটা কিন্তু স্কয়ার ফার্মার জন্য একটা বড় রিস্ক। শুধুমাত্র স্কয়ার ফার্মা না আসলে আ ফুল ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রির জন্য একটা বড় রিস্ক। তো এই ছিল আমাদের স্কয়ার ফার্মার ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। স্কয়ার ফার্মা নিয়ে আসলে অনেকেরই অনেক ধরনের আশা বা প্রত্যাশা রয়েছে। এজন্য আমরা চেষ্টা করেছি স্কয়ার ফার্মাকে একটু ডিটেইলসে আলোচনা করতে। আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আপনার পরিচিত জনদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আর এই ভিডিওর কমেন্টে অবশ্যই জানাবেন নেক্সট কোন স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস আমাদের কাছ থেকে দেখতে চান। তো এই ভিডিওতে আমরা জাস্ট স্কয়ার ফার্মা ফান্ডামেন্টাল অ্যানালাইসিসই করেছি। আমরা চেষ্টা করব নেক্সট অন্য একটা ভিডিওতে বা আরো একটা ভিডিওতে স্কয়ার ফার্মার টেকনিক্যাল অ্যানালাইসিস এড করতে। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।